সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি প্রথম পত্রের আরেকটি ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুরুন নাহা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মাইলস্টোন কলেজ। বিগত ক্লাসগুলোতে আমরা সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক সেরকমই একটি প্রবলেম নিয়ে সমস্যা নিয়ে আমি তোমাদের ক্লাসটি সাজিয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রথমেই দেখা যাক সংজ্ঞাটি কি। সংজ্ঞাটি হচ্ছে ওই দুটি সমস্যা, সীমিত সম্পদ এবং অসীম অভাব, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে মানুষ তার জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলি হচ্ছে তার মৌলিক অর্থনৈতিক সমস্যা। এই বিষয়টি নিয়ে আরও বিশদভাবে আলোচনা করেছেন মার্কিন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন। তার মতে মানুষ মূলত তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, যেমন কি উৎপাদন করা হবে বা হোয়াট টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা হবে বা হাউ টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে বা ফর হুম টু প্রডিউস। এই তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা এখন আলোচনা করব। মানব জীবনে মানুষ তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে প্রথমটি হলো কোন দ্রব্য কী পরিমাণে উৎপাদন করা হবে। এই সমস্যাটি সমাধান করতে গিয়ে অধ্যাপক স্যামুয়েলসন একটি রেখাচিত্রের সাহায্য নেন। সেই রেখাচিত্রটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। বোর্ডে তোমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেখতে পাচ্ছ, যেখানে ভূমি অক্ষে খাদ্য এবং লম্ব অক্ষে বস্ত্র নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে AD একটি উৎপাদন সম্ভাবনা রেখা। AD উৎপাদন সম্ভাবনা রেখার মোট বিন্দু হচ্ছে 4টি, A, B, C, D। এই 4টি হলো উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ 4টি সমন্বয়সূচক বিন্দু। এখন আমরা দেখব এই বিন্দুতে খাদ্য ও বস্ত্রের সমন্বয় কি পরিমাণ নির্দেশ করা হচ্ছে। দেখা যাচ্ছে এই বিন্দু থাকার জন্য আমরা যদি সমাজের বিদ্যমান সম্পদ ও প্রযুক্তির পুরোটাই ব্যবহার করি, তাহলে খাদ্যের উৎপাদন করা সম্ভব হচ্ছে না এবং বস্ত্রের উৎপাদন হচ্ছে 7 একক। বি বিন্দুতে দেখা যাচ্ছে বস্ত্রের উৎপাদন কিছুটা ছাড় দিয়ে, অর্থাৎ 7 থেকে 6 একে হ্রাস করলে খাদ্যের উৎপাদন কিছুটা পরিমাণ বৃদ্ধি করা যায়। অর্থাৎ খাদ্য বস্ত্র দুটি দ্রব্যের একটি সমন্বয় বিন্দু হচ্ছে বি বিন্দু। এখন আমরা যদি খাদ্যের উৎপাদন আরেকটু বৃদ্ধি করতে চাই, তাহলে বস্ত্রের উৎপাদন কিছু পরিমাণ হ্রাস করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি সি বিন্দুতে থাকি, তাহলে দেখা যাচ্ছে সি বিন্দুতে দেখা যাচ্ছে খাদ্যের উৎপাদন 4 একক এবং বস্ত্রের উৎপাদন 3 একক। চিত্রে তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ সি বিন্দুতে খাদ্য হচ্ছে 4 একক এবং বস্ত্র হচ্ছে 3 একক। এখন যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা খাদ্যের উৎপাদন আরও বৃদ্ধি করব, তাহলে বিদ্যমান সম্পদ ও প্রযুক্তি দিয়ে আর বস্ত্রের উৎপাদন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা যদি ডি বিন্দুতে অবস্থান করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে খাদ্যের উৎপাদন হচ্ছে 5 একক এবং বস্ত্রের উৎপাদন হচ্ছে 0 একক। সুতরাং আমরা ক্রমান্বয়ে এ বি সি ডি 4টি সমন্বয় বিন্দু পেলাম, যার মাধ্যমে এই প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে, তা সমাধান করা সম্ভব। এই 4টি বিন্দুর মধ্যে এই 4টি বিন্দুই উৎপাদন সম্ভাবনা রেখার উপরের দক্ষ ও কাম্য বিন্দু। যে কোনো একটি বিন্দুতেই অবস্থান করলেই আমরা
আমাদের উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যাটি হলো কোন দ্রব্য কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ উৎপাদন কৌশল নির্বাচন করাটা সমাজের একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি দেশে মূলত দুটি উৎপাদন কৌশল সম্মুখীন হয়ে থাকে। একটি হলো শ্রমনিবিড় উৎপাদন কৌশল বা লেবার ইন্টেন্সিভ, মূলধন নিবিড় উৎপাদন কৌশল বা ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন টেকনিক। এই শ্রমনিবিড় উৎপাদন কৌশলে যেই দেশে জনসংখ্যা অধ্যুষিত অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে সেসব দেশে শ্রমের যোগান বেশি থাকে বিধায় তারা বেশি শ্রম নিয়োগ করতে পারে এবং সেই সব দেশই শ্রমনিবিড় উৎপাদন কৌশলের সম্মুখীন হয়। মূলধন নিবিড় উৎপাদন কৌশল সেই সমস্ত দেশ অবলম্বন করে যেসব দেশে জনসংখ্যার ঘনত্ব কম, শ্রমের যোগান অপেক্ষাকৃত কম কিন্তু মূলধনের যোগান অপেক্ষাকৃত বেশি। সুতরাং কোন দেশ কোন উৎপাদন কৌশল অবলম্বন করবে সেটা সে দেশের প্রেক্ষাপটের উপর নির্ভর করে। একটি সম উৎপাদন রেখার সাহায্যে উক্ত সমস্যাটি সমাধান করা যায় পল এস স্যামুয়েলসনের মতে। বোর্ডে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রের ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে আইপি রেখাটি হলো আইসো প্রোডাক্ট কার্ভ বা সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখার মানে হলো এই রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে। যদি এটি একটি সম উৎপাদন রেখা হয় তাহলে এই রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করবে। মনে করি এখানে শ্রম এবং মূলধন ব্যবহার করে আমরা যদি ধান উৎপাদন করি তাহলে প্রতিটি বিন্দুতেই 10 কুইন্টাল ধান নির্দেশ করে। সেক্ষেত্রে বিন্দুর পরিবর্তনে এ বিন্দু থেকে তুমি যদি বি বিন্দুতে যাও তাহলে 10 কুইন্টাল ধান, বি বিন্দু থেকে তুমি যদি সি বিন্দুতে যাও তাহলে 10 কুইন্টাল ধান। অর্থাৎ একটি আইসো প্রোডাক্ট কার্ভ বা সম উৎপাদন রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করা হচ্ছে। এখন আসো মূল চিত্রে যাওয়া যাক। মূল চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন নির্দেশ করা হয়েছে। সম উৎপাদন রেখা বা আইসো প্রোডাক্ট কার্ভের উপরস্থ একটি বিন্দু ধরি এ বিন্দুতে মূলধনের নিয়োগ হচ্ছে OK1 এবং শ্রমের নিয়োগ হচ্ছে OL1। আমরা দেখতে পাচ্ছি OK1 অঞ্চল OK1 অঞ্চলের তুলনায় ছোট, অর্থাৎ OK1 is greater than OL1। এর মানে হচ্ছে এই বিন্দুতে মূলধনের নিয়োগ বেশি হচ্ছে, তাই এই বিন্দুটি হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল দেখাচ্ছে। অনুরূপভাবে সম উৎপাদন রেখার উপরস্থ আরেকটি বিন্দু হলো বি বিন্দুতে যে সমন্বয় নির্দেশ করছে তা হলো OL2 পরিমাণ শ্রম এবং OK2 পরিমাণ মূলধন। এক্ষেত্রে দেখা যাচ্ছে OK2 পরিমাণ মূলধন OL2 পরিমাণ শ্রমের চাইতে কম। সুতরাং বি বিন্দুটি হলো শ্রমনিবিড় উৎপাদন কৌশল। এখন প্রতিটি সমাজ বা দেশ সিদ্ধান্ত নিবে তারা এই এ বিন্দু এবং বি বিন্দু অর্থাৎ এ বিন্দু অথবা এ বিন্দুর মধ্যে কোন বিন্দুতে অবস্থান করে এই দুটি উৎপাদন কৌশলের মধ্যে কোন উৎপাদন কৌশলটি তারা অবলম্বন করবে। এইভাবে দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যাটির সমাধান করা যায়। মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে তৃতীয় সমস্যাটি হলো কার জন্য উৎপাদন করা হবে, ফর হুম টু প্রডিউস। এই সমস্যাটি অষ্টাদশ শতাব্দীর অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর সময়কাল থেকে শুরু করে আধুনিক অর্থনীতিবিদদের কাছে পর্যন্ত এটি সমস্যাই থেকে গেছে।
এই সমস্যাটি সমাধান করতে পারে একমাত্র বন্টন তত্ত্ব বা বন্টন ব্যবস্থা। আমরা জানি যে কোনো কিছু উৎপাদন করতে গেলে মূল উপকরণ হলো 4টি, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই ক্ষেত্রে এই উপকরণগুলো ব্যবহার করার পর উপকরণের মালিকদেরকে আমরা যেভাবে তাদের মূল্য পরিশোধ করি তা হলো, আমরা ভূমির মালিককে দেই খাজনা, মূল্য হিসেবে শ্রমের মালিকদের আমরা দেই মজুরি বা বেতন, মূলধনের মালিকদের আমরা পরিশোধ করি সুদ এবং সংগঠনের মালিক নিয়ে নেয় মুনাফা। এইভাবে উৎপাদনের পর উৎপাদিত আয়ের অর্জিত অংশ উপকরণের মালিকদের মধ্যে বন্টন করে দেওয়ার নামই হলো বন্টন তত্ত্ব। বন্টন তত্ত্বের মাধ্যমে আমরা তৃতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা, ফর হুম টু প্রডিউস বা কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যাটি সমাধান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনার শেষ অংশে এখন আমরা দেখব ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, এই দুটি বিষয় নিয়ে 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার ফ্রিশ অর্থনীতিকে দুটি ভাগে বিভক্ত করেছেন, যেমন মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। চলো দেখা যাক এই দুটি বিষয়বস্তু উৎপত্তিগত অর্থ কী। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো ইকোনমিক্স, যা এসেছে গ্রিক শব্দ মাইক্রস থেকে। এর আবিধানিক অর্থ হচ্ছে ভেরি স্মল বা অতি ক্ষুদ্র। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো ইকোনমিক্স, যা এসেছে গ্রিক শব্দ ম্যাক্রস থেকে। এর আবিধানিক অর্থ হলো লার্জ বা বৃহৎ। সংজ্ঞাগত দিক থেকে দেখা যায় ব্যষ্টিক অর্থনীতি হলো প্রতিটি এককের আলোচনা ও কার্যকলাপ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন আমরা একজন ব্যক্তির আয়, একজন ভোক্তার চাহিদা, একজন উৎপাদকের যোগান, একটি দ্রব্যের দাম ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করি তখন সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। সংজ্ঞাগত দিক থেকে সামষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির ধারণা বা ঘটনাকে সামগ্রিক বা পূর্ণাঙ্গভাবে তথা জাতীয় পর্যায়ে যখন বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একজন ব্যক্তির আয় যখন ব্যষ্টিক অর্থনীতি, ঠিক তেমনি সমাজে সকল ব্যক্তির আয়কে একত্রে করলে তাকে জাতীয় আয় বলা হয়। সামষ্টিক অর্থনীতি এই জাতীয় আয় নিয়ে আলোচনা করে এবং বিশ্লেষণ করে থাকে। তোমরা দুটি বইয়ের ছবি দেখতে পাচ্ছ। পূর্ণাঙ্গ গ্রন্থ প্রথম ছবিটি হলো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, আলফ্রেড মার্শালের লেখা। এই পূর্ণাঙ্গ গ্রন্থটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। দ্বিতীয়টি হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, জন মেইনার্ড কেইন্স রচিত। এটা ছিল ম্যাক্রো ইকোনমিক্সের প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। চলো দেখা যাক ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে তুলনামূলক আলোচনা। সংজ্ঞাগত বিশ্লেষণ ইতিপূর্বেই আমরা করেছি, যেখানে আমরা দেখেছি যে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির বিষয়বস্তুর প্রতিটি এককের আচরণ ও কার্যকলাপকে আলাদা আলাদাভাবে এবং পৃথকভাবে আলোচনা করা হয়। অপরপক্ষে সামষ্টিক অর্থনীতিতে সবগুলো ধারণা বা ঘটনাকে সামগ্রিকভাবে তথা পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হয়। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো শব্দের অর্থ হল বৃহৎ। মাইক্রো শব্দটির উৎপত্তিগত গ্রিক শব্দ মাইক্রোস থেকে উদ্ভব হয়েছে এবং ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রস থেকে উদ্ভব হয়েছে। পরিধিগত পার্থক্য যদি তুলে ধরা যায় তাহলে দেখা যায় ব্যষ্টিক অর্থনীতির পরিধি ছোট বা ক্ষুদ্র, অপরপক্ষে সমষ্টিক অর্থনীতির পরিধি অনেকটা ব্যাপক বা বিস্তৃত। ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে এবং বিশ্লেষণ করে থাকে। অন্যদিকে সমষ্টিক অর্থনীতি কখনো একজন ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের আচরণ বিশ্লেষণ না করে সামগ্রিকভাবে অর্থনৈতিক সমস্যাবলীগুলো বিশ্লেষণ করে থাকে। এখন দেখা যাক ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের খণ্ড বা একটি আংশিক চিত্র পাওয়া যায়, যে কারণে এটি পার্শিয়াল ইকোনমিক্সও বলা হয়।
সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের জন্য সামগ্রিক বা একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। ব্যষ্টিক অর্থনীতির সমর্থকদের যদি দেখা যায় তাহলে ওনারা ক্লাসিক্যাল ও নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক। অন্যদিকে আধুনিক বর্তমান কালের অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির সমর্থক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে তুলনামূলক আলোচনা। এখন আমরা দেখব ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি এই দুয়ের মধ্যে কে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা এই দুয়ের পারস্পরিক গুরুত্ব দেখব। কোনো কোনো অর্থনীতিবিদ মনে করেন যে ব্যষ্টিক অর্থনীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবার কেউ কেউ মনে করেন সামষ্টিক অর্থনীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে কোন অর্থনীতি বেশি গুরুত্বপূর্ণ বা কোন অর্থনৈতিক আলোচনা অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব রাখে তা আমরা আমাদের এই আলোচনা থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারব। সাধারণত দেখা যায় যেহেতু ব্যষ্টিক অর্থনীতিতে কোনো এক ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের সমস্যাবলী নিয়ে বিশ্লেষণ করা হয় এবং সামষ্টিক অর্থনীতি সেই একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আলোচনা আলাদাভাবে না করে সামগ্রিকভাবে সকলের সমস্যাবলী নিয়ে বিশ্লেষণ করা হয়, সেহেতু এই দুয়ের আলোচনাই সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থনীতির ব্যষ্টিক বিশ্লেষণ ছাড়া কোনো সমস্যার মূলেই প্রবেশ করা যায় না, কারণ প্রতিটি একক বা ক্ষুদ্র এককের সমস্যা বিশ্লেষণ করলেই সাধারণত সামগ্রিক সমস্যা বিশ্লেষণ করা সম্ভব হয় এবং এই ছাড়া ক্ষুদ্র এককের বিশ্লেষণ ছাড়া সামগ্রিক কোনো সমস্যার সঠিক মূল্যায়ন করাও সম্ভবপর হয় না। কোনো দেশের অর্থনীতির একটি পূর্ণাঙ্গ চিত্র যদি আমরা পেতে চাই তাহলে আমাদের দেখতে হবে মোট ব্যষ্টিক ও সামষ্টিক উভয়েরই ব্যাখ্যা বা বিশ্লেষণ সমান গুরুত্বপূর্ণ। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কখনোই পরস্পরের বিকল্প নয়, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে আসছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যাপক পল এ স্যামুয়েলসন ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। তা হলো ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে আসলে কোনো মৌলিক বিরোধ নেই, উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য। তাই একটু আগে যে বিতর্কের অবতারণা হয়েছিল যে ব্যষ্টিক ও সামষ্টিক কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তার আসলে কোনো অবকাশ নেই, কারণ ব্যষ্টিক আলোচনা ব্যতীত সামষ্টিকের আলোচনা করা সম্ভব না। ব্যষ্টিক বিশ্লেষণ ছাড়া সামষ্টিক অর্থনৈতিক সমস্যাগুলি সমাধান করাও সম্ভব নয়। তাই বলা যায় কোনো দেশের অর্থনৈতিক সমস্যাগুলো যখন বিচার বিশ্লেষণ, মূল্যায়ন ও সমাধান করার জন্য ব্যষ্টিক ও সামষ্টিক বিশ্লেষণের সমন্বয়ের উপরই অধিক গুরুত্ব আরোপ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে এই লেকচার থেকে তোমরা দেখতে পাচ্ছ যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে রেখেছি। এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সমাধান করে গ্রুপে জমা দিবে। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি সমাধান করা যায় তা চিত্রের সাহায্যে আলোচনা করো। ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির পার্থক্য ছকের সাহায্যে উপস্থাপন করো। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা এই দুটি প্রশ্নেরই সমাধান সহজে করতে পারবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের অর্থনীতির শিক্ষক নুরুন নাহার আবার বিদায় নিচ্ছি। ধন্যবাদ।